গল্পের তৃতীয় পর্বতে আমরা দেখতে পাই ভাইস প্রেসিডেন্ট ডাইরেক্টরকে বলে টেল কোম্পানি কখনো তার রিপোর্ট বিক্রি করে না, সে তার নাম আর রেপুটেশন বিক্রি করে। তাই তোমাকে আগের বছর এবং এই বছরের রিপোর্ট সব দেখতে হবে। ডাইরেক্টর তখন বলে আমাদেরকে তাদের প্রমাণ করতে হবে এই বছর এবং গত বছরের রিপোর্ট একই ছিল। টেল কোম্পানিকে দুইটি ভাবেই জিততে হবে। ডাইরেক্টর তখন পুরনো সব ফাইল খোঁজার জন্য ডকুমেন্ট রুমে চলে যায়, তার টিম নিয়ে সব ডকুমেন্ট ফাইল নিয়ে আসে। সে তার নিজের অফিসে চলে আসে কারণ রিভিউ রুমের রিপোর্টের সাথে গত বছরের রিপোর্ট তারা এক বাড়ানোর চেষ্টা করতেছে। কোম্পানির সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মীরা মিস্টার কাংকের টিমের সদস্যদের ধরে নিয়ে যায় এবং এ পাশে হানজু আর জ্যাংহো তারা এসব দেখে অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মিস্টার কাং হানজুকে বলে আমি যে রিপোর্ট সাবমিট করেছি তার প্রেশার আমার টিমের উপর পড়বে, তাই তাকে তাদের খেয়াল রাখার কথা বলে। জ্যাংহো বলে তারা কেন তাদের ল্যাপটপ আর ডকুমেন্ট নিয়ে যাচ্ছে, আমাকে বলেন মিস্টার হান। তখন বলে যুদ্ধের ময়দানে শত্রুকে ধরার পর প্রথমে তুমি কি করবে? জ্যাংহো বলে আমি তাদের অস্ত্র সব কেড়ে নিব, এটাও একটা যুদ্ধের ময়দান, তোমার মতো নতুন কর্মচারীর ল্যাপটপ কোনো কাজ না, কিন্তু একজন পুরনো অ্যাকাউন্টিং অফিসারের ল্যাপটপ অতীতের সব কোম্পানির ইতিহাস লুকিয়ে থাকে, যেটা একটা বোমের মতো, যেটা ফাটলে বন্ধু শত্রু সবাইকে ফাটিয়ে দিবে। তার মানে তারা ভয় পাচ্ছে যে অ্যাকাউন্টিং অফিসাররা কোনো কোম্পানির তথ্য না বেঁচে দেয়। ডিপ্রেশন একটা মানুষকে সবকিছু করে দিতে পারে। তারপর সে ওখান থেকে চলে যায়। এ পাশে ডাইরেক্টর তখন বলে গত বছরের অডিট রিপোর্টে কিছু প্রবলেম পাওয়া গেছে যেটা আমাদের ডিপার্টমেন্টের। ভাইস প্রেসিডেন্ট বলে অ্যাকাউন্টিং ফর্মে কোনোদিন ভুল হতে পারে না, কিন্তু কোনো এক অ্যাকাউন্টিং অফিসারের তো ভুল হতেই পারে। এ পাশে অডিট টিমের সদস্যরা তারা নিজেদের মধ্যে কথা বলতেছে কেন মিস্টার কাং এইরকম সময়ে অসুস্থ হয়ে গিয়েছেন, কিন্তু তারা জানে না যে মিস্টার কাং চাকরি ছেড়ে দিয়েছে। আর তারা বলে আমাদেরকে বাঁচতে হলে আমাদের নিজেদের সহযোগিতা করতে হবে। সেই সময় ডাইরেক্টর আসে, তাদেরকে বলে ডিসক্লেমার অফ ওপিনিয়ন দেওয়া কোনো ভুল কাজ নয়। তাদেরকে বলে গত বছর তোমরা একই রিপোর্ট সাবমিট করেছো, কিন্তু এবছর রিপোর্টের সাথে গত বছর রিপোর্ট মিলবে না, তাই তোমাদেরকে গত বছরের রিপোর্ট সবাইকে বলতে হবে কি কারণে তোমরা এই ধরনের রিপোর্ট দিয়েছো। আমার কাছে মনে হয় তোমরা মুভি রিলিজ ও ফাইন্যান্সিয়াল রিপোর্ট না দেখে তো আর ভালো রিপোর্ট দিবে না। এটা নিয়ে একটা বোর্ড মিটিং ডাকা হবে, সেখানে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। এটা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়। ডাইরেক্টর তাদেরকে ফাঁসানোর জন্য বলে গত বছরের টাইম মিটিং রিপোর্ট এক কপি তোমাদের কাছে তো অবশ্যই রয়েছে। ডাইরেক্টর ভাইস প্রেসিডেন্টকে রিপোর্টে বলে বোর্ড টাইম মিটিং ডকুমেন্ট নিখোঁজ, এটা তাদের ভুল, আমাকে চিনতে পারেনি। এখানে টিমের সদস্যদের এমন ভাবে ফাঁসানো হয়েছে যেন তারা নকল মিটিং রিপোর্ট বানাতে বাধ্য হয়, যেটা ভাইস প্রেসিডেন্ট চাচ্ছে। আরও বলেন আমরা মাঠ তৈরি করব আর মাঠের মধ্যে তারা খেলবে, এখন কে জিতবে সেটা আমরা শুধু দর্শক হিসাবে দেখব। এপাশে অডিট টিমের সদস্যরা পাগলের মতো সব ডকুমেন্ট ফাইল খুঁজতে থাকে। তারা টাইম মিটিং রিপোর্ট খুঁজতে পাচ্ছিল না, তাদের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। এপাশে এন্টারটেইনমেন্ট কোম্পানির রিপোর্টের কথা জানাজানি হয়ে গেলে ইনভেস্টররা আসে টেল কোম্পানির সামনে প্রোটেস্ট করতে থাকে। সেটা দূর থেকে দেখতেছিল জ্যাংহো। কোম্পানি ব্যাংক্রাফট হওয়ার নিউজ ছড়িয়ে পড়েছে সব জায়গায়। তখন তার মোবাইলে SMS করে ডাইরেক্টর, তাকে বলে তার কাছে আসার জন্য। তাকে জিজ্ঞেস করে কেন এই মানুষেরা আমাদের এখানে এসেছে। জ্যাংহো বলে ডিসক্লেমার অফ ওপিনিয়ন দেওয়ার জন্য এন্টারটেইনমেন্ট কোম্পানি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে, এটা যেন না হয় তার জন্যই তারা এখানে এসেছে। ডাইরেক্টর বলে যারা মেজর শেয়ার হোল্ডার আর ডাইরেক্টর তাদের কি পরিমাণ ক্ষতি হবে তার তুমি চিন্তা করো। বোর্ড অফ ডাইরেক্টর তারা নিজেদের প্রবলেম নিজের সমাধান করে ফেলবে, কিন্তু এই সাধারণ মানুষ যারা ইনভেস্ট করেছে তাদের কি হবে? একজন অ্যাকাউন্টিং এর কাজ যে তাকে কাজ দেয় তার হয়ে কাজ করা, অন্যজনের জন্য না। টাকা ইনকামের জন্য সবাই কাজ করে, একথা বলে সে চলে যায়। তখন আমরা দেখতে পাই জাঙ্গা গ্রুপে ওয়ারিশ তার ছেলেকে অ্যারেস্ট করেছে। নিউজ রিপোর্টাররা তাকে নিয়ে নিউজ করতেছে আর অপোজিট সাইডে মাথা গরম করে জাঙ্গা গ্রুপের চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্টের রুমে চলে আসেন। এসে বলেন তোমার সাহস হয় কিভাবে আমাকে ধোকা দেওয়ার, আর ডিসক্লেমার অফ ওপিনিয়ন কেন তুমি পাঠিয়েছো? আমার ছেলে যদি জেলে যায় তাহলে তোমাদেরও কাউকে আমি ছাড়বো না। ভাইস প্রেসিডেন্ট তখন বলে আপনার ছেলে জেলে যাবে না, এর দায়ভার সম্পূর্ণ আমি নিব, আপনি কোনো চিন্তা করবেন না। এ কথা বলে তারা তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে নকল টাইম বোর্ড মিটিং রিপোর্টের মাধ্যমে আমাদের এই কেস থেকে আমরা বের করে নিয়ে আসব। এই কথাগুলো শুনে সে নিশ্চিন্ত হয়ে যায়। আর এই পাশে টাইম রিপোর্টের খোঁজ করার জন্য এন্টারটেইনমেন্ট কোম্পানির ওখানে যায় অডিট টিম। তারা অনেক ভয়ে ভয়ে সেই রিপোর্টগুলো খুঁজতে থাকে, কোথাও সে ফাইলগুলো খুঁজে পায় না। সে সময় সিইও তাদেরকে দেখতে পেয়ে আসে, বলে তোমাদের সাহস হয় কিভাবে আমার কোম্পানিতে আসার, আর কত ক্ষতি করবে তোমরা? সবাইকে বলে তার কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার জন্য। অডিট টিমের সদস্যরা বলে তুমি নকল নাম্বার যদি না দেখাতে তাহলে এই ঝামেলায় আমরা পড়তাম না, তোমাকেও পড়তে হতো না। দুজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়, কারণ তাদের ভুল নাম্বার রিপোর্টের কারণেই তারা বিপদে পড়ে গিয়েছে। আরো তাকে বলে যে কোনো সময় ব্যাংক আসবে লোনের টাকা নেওয়ার জন্য, শুধু আপনি বিপদে পড়েন নাই, আপনার জন্য আমরা অনেক বিপদে পড়ে গিয়েছি। সবাই সব ফাইল নিয়ে অ্যানালাইসিস করতে থাকে, কিন্তু কোথাও তারা রিপোর্ট ফাইলটি পায় না। ডাইরেক্টর ভাইস প্রেসিডেন্টকে বলে ফেক টাইম বোর্ড মিটিং এর জন্য সব ফাইল এক জায়গায় করা হয়েছে, তাদের কাজ শুরু হয়ে গেছে, আর রিপোর্টটি আমার কাছে আসলে আমি সাঙ্গা গ্রুপের কাছে পাঠিয়ে দিব। ভাইস প্রেসিডেন্ট বলে আমার ইনকামের কি হবে? ডাইরেক্টর বলেন যেভাবে হোক এন্টারটেইনমেন্ট কোম্পানির মাধ্যমে যেন আমরা
আমরা অনেক বেশি পরিমাণ প্রফিট ইনকাম করতে পারি সেটার ব্যবস্থা আমি করতেছি, এটা রিপোর্ট আমি কালকে দিব। তার কথা শুনে ভাইস প্রেসিডেন্ট অনেক ইমপ্রেস হয়ে যায়। তারপর তারা অফিস থেকে চলে যায়। সারা দেশে এই ঘটনাটি ভাইরাল হয়ে যায় সব নিউজ চ্যানেলে রিপোর্টের শিরোনামে। এই পাশে জাংহু ছাদে একা দাঁড়িয়ে থাকলে সে জায়গায় চলে আসে হানজু। তাকে বলে পিপলস এন্টারটেইনমেন্ট কোম্পানি যারা সাধারণ ইনভেস্টররা তাদের টাকা ফেরত পাওয়ার জন্য লড়াই করতেছে, সেই জায়গায় সবাই চেয়ারম্যানের ছেলেকে বাঁচানোর চেষ্টা করতেছে। তারপর সে রেস্টুরেন্টে দাদিমার কাছে খেতে আসে আর ভাবে কিভাবে এই কাজের সমাধান করা যায়। দাদিমা তখন বলে তুমি একজন এখন আসল অ্যাকাউন্টিং এর মতো লাগতেছে, কারণ সব অ্যাকাউন্টিং অফিসাররা যখন আমার রেস্টুরেন্টে আসে তখন তারা অনেক টেনশনে ও তাদের মন খারাপ থাকে। দাদিমা তখন তাকে অনেক সান্ত্বনা দেয়। সেই সময় চলে আসে জিনিয়ন। জ্যাংহো তাকে দেখে কি করবে সে নিজে বুঝতে পারতেছিল না। তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিয়ে যেতে লাগলে দাদিমা তখন বলে একজন নর্মাল কাস্টমারের মতো তুমি বের হয়ে যাও। জ্যাংহো তখন ডাইরেক্টরের রুমে আসে, তখন তাদের মিটিং এ জয়েন হতে বলে। ডাইরেক্টর বলে কোম্পানির যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। জ্যাংহো বলে ব্যাংক যে কোনো সময় লোন পরিশোধের কথা বলবে, তাই আমাদেরকে কোম্পানি সেল করে দিতে হবে। ডাইরেক্টর তখন বলে টেল কোম্পানির প্রফিটের জন্য কোন পাশে থাকা উচিত তাকে প্রশ্ন করে। তারপর সে কোম্পানির সব রিপোর্টগুলো অ্যানালাইসিস করতে থাকে। রিপোর্ট পড়ে গেলে সে টেবিলের নিচে খুঁজতে থাকে। সেই সময় সেই রুমে ঢুকে পড়ে ডাইরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট। তারা আলোচনা করতেছিল কোম্পানির বন্ড বেচে তাদের প্রফিটের কথা। সেই সময় জাংহু টেবিল থেকে বের হয়ে বলে একটা রাস্তা আছে স্যার, জিসান ব্যাংকে কনভিন্স করার জন্য আমার কাছে একটা রাস্তা আছে। তখন বলে জিসান ব্যাংকে টেল অ্যাকাউন্টিং ফর্ম যদি বলে ব্যাকডেট তাকে বেচার জন্য যেভাবে হোক রাজি করাতে হবে, কারণ জিসান ব্যাংক সাধারণ মানুষকে বোঝাতে চাচ্ছে পিপলস এন্টারটেইনমেন্টের প্রবলেম এটা তারা নিজেরাই সমাধান করে ফেলবে, তাই আমাদেরকে ব্যাংকের দুর্বল জায়গায় হাত দিতে হবে। তখন ভাইস প্রেসিডেন্ট চলে যায় জিসান ব্যাংকে, তাদের সিইওর সাথে মিটিং এ বসে। তাদেরকে বলে পিপলস এন্টারটেইনমেন্ট কোম্পানির লোন অনেক বড়, আর কোম্পানি দেউলিয়া হলে আমাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে জিসান ব্যাংকের। সিইও তখন বলে আমি আপনার কথা বুঝতে পারতেছি না। ভাইস প্রেসিডেন্ট তখন বলে আপনার মতো হানারা ব্যাংকস পিপলস এন্টারটেইনমেন্টকে অনেক টাকা লোন দিয়েছিল, তারা তাদের ব্যাকডেট বেচে দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে, আর এ পাশে সাঙ্গা গ্রুপের সেলও ইনভলভ আছে। রিপোর্টাররা অনেক বড় সড়ো করে নিউজ করবে। তখন আপনার বোর্ড অফ ডাইরেক্টর ও শেয়ার হোল্ডারদের কি উত্তর দিবেন? এ কথা শুনে তখন চিন্তিত হয়ে যান। ভাইস প্রেসিডেন্ট বলে এই মামলায় আপনাকে আমাদের উপর ভরসা রাখতে হবে, আমরা শুধু আপনার জন্য সবকিছু সামলে নিব। এ পাশে ভাইস প্রেসিডেন্ট টেল কোম্পানিতে মিটিং এ সব অ্যাকাউন্টিং অফিসারদের ডাক দেয় আর বলে আজকে থেকে জিসান ব্যাংকের ব্যাকডেট বাইং ও সেলিং করবে টেল কোম্পানি। আর ভাইস প্রেসিডেন্ট তাকিয়ে থাকে জাংহুর দিকে, কারণ তার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। হানজু ও বাকি সদস্যরা তাকিয়ে থাকে তার দিকে। এ পাশে তখন এমার্জেন্সি মিটিং ডাকে সেলিং টিম ডিপার্টমেন্ট। আমাদের টার্গেট থাকবে সব থেকে কম সময়ে সব প্রোডাক্ট সেল করা, আর তারা একটা অকশনের আয়োজন করবে যেখানে যে বেশি টাকার অ্যামাউন্ট দিবে তার কাছে সব প্রোডাক্টস হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তখন একটি মেয়ে সদস্য প্রশ্ন করে যদি বায়ার আমাদের রেট দেওয়া তা থেকে পরিমাণ কম করলে তখন আমরা আমাদের কি করব? সিনিয়র অফিসার বলে আমাদের টিমের অ্যাকাউন্টিং অফিসারদেরকে চাকরি থেকে রিজাইন দিতে হবে, তবে আগে কখনো এরকম ঘটনা ঘটেনি, কেউ একজন বেশি কেউ একজন কম বলবে, এটাই স্বাভাবিক। আমরা যে রেট কোম্পানি থেকে নির্ধারণ করে দিব তার উপরে বলতে হবে। অপোজিট সাইডে ডাইরেক্টর মিটিং এ বলতেছে প্রোডাক্ট যত সস্তা হবে বায়ার এর কিনতে তত সহজ হবে, তাই আমাদেরকে মিনিমাম রেট ফিক্সড করতে হবে যেটার উপর যেন বায়ার বললেই আমরা সেল করে দিতে পারি। জাংহো তখন তাকে বলে সেলিং ডিপার্টমেন্টের কাছ থেকে মিনিমাম সেলিং রেট কত সেটা আমরা তাদের কাছ থেকে জানতে পারবো না। ডাইরেক্টর বলে এই ধরনের কাজ আমরা করতে পারবো না, যদি কোনো ঝামেলা না চাও তাহলে সেলিং ডিপার্টমেন্ট থেকে অনেক দূরে থাকো। এ পাশে বাসায় একা হানজু পিপলস অফ এন্টারটেইনমেন্ট ও সাঙ্গা গ্রুপের সকল ইনফরমেশন তথ্য অ্যানালাইসিস করতেছে আর ভাবতেছে সে কি করবে। অপোজিট সাইডে নাইট ক্লাবে ভাইস প্রেসিডেন্ট ডাইরেক্টর ও সাঙ্গা গ্রুপের চেয়ারম্যান একসাথে ড্রিঙ্ক করতে বসে। ডাইরেক্টর সিম তাকে বলে অকশনে কিনে নেওয়ার জন্য, কিন্তু সে রাজি হয় না। আরো বলে এই কোম্পানির আমার ছেলে ইনভেস্ট করেছিল দেখে তাই আমি সেই কোম্পানি কিনতে চেয়েছিলাম, যেহেতু এখন অকশন উঠে যাচ্ছে তাহলে আমার কোনো কেনার প্রয়োজন নেই। তারপর সে ড্রিঙ্ক করে মাতাল হয়ে চলে যায় ওখান থেকে। সেই সময় ভাইস প্রেসিডেন্ট বলে মানুষ যখন বিপদে পড়ে সে প্রবলেম সমাধানের জন্য যে কোনো কিছু করতে পারে, আর কাজ শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলতে তাদের একটা মুহূর্ত সময় লাগে না। আমি জানতাম সে এইরকম একটা কিছু করবে। নতুন কন্ট্রাক্ট বানানোর জন্য আজ সেও চলে যায় ওখান থেকে। পরের দিন অফিসে জাহাঙ্গীর তার সিনিয়র অফিসার সাঙ্গা গ্রুপের বায়ার লিস্ট এনে দেয়, রিভিউ রুমে ও লয়ারের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে। তারপর সে উঠে যেতে লাগলে জিনিয়ন তাকে বলে আমাদের বিল্ডিং এর 11 তলায় লয়ার অফিস, সেখানে যেতে আমরা বাইরে কোনো লয়ারকে আমাদের ডকুমেন্ট দেখাই না। তারপর তাকে নিয়ে লিফটে করে যেতে থাকে আর সে সরে যায়। তখন জিনিয়ন বলে আমাকে দেখে কি খারাপ মানুষ মনে হয় যে সরে যাচ্ছ? তখন সে বলে বায়ার টিম ও সেলিং টিম একসাথে কথা বলা নিষেধ। জিনিয়ন বলে তুমি জানো না কত দিয়ে কিনতে চাচ্ছে আর আমি জানি না কত দিয়ে সেল করতে চাচ্ছে, তো আমাদের এসব নিয়ে ভাবতে হবে না। তারপর তাকে বলে আমার মাথা গরম হওয়ার আগে তুমি
তুমি আমার কাছে এসে দাঁড়াও। তারপর তার কাছে গিয়ে সে দাঁড়ায়। জ্যাংহু তাদের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল আস্তে আস্তে তৈরি হচ্ছে। জিনিয়নের ডকুমেন্ট পেপারস ওখানে পড়ে যায়, তাকে ডাক দিলে শুনতে পায় না, আর এ পাশে ডকুমেন্ট ফাইল খুঁজতে থাকে। সে পেপারের জন্য অনেক বকাঝকা শুনতে হয় তার সিনিয়র অফিসারের কাছ থেকে। তখন দাঁড়িয়ে থেকে সব শুনতেছিল জ্যাংহু। তারপর সে তার ডেস্কে যায় এবং পেপারসটি একবারও খুলে দেখে না, আর সে পেপারসটি কিভাবে তাকে দিবে সে ভাবতে থাকে। ওই সময় এই সবকিছু দেখতেছিল দূর থেকে হানজু। তারপর সে পেপারসটি নিয়ে জিনিয়নের টেবিলের দিকে যায় আর সে সেখানে রেখে দেয়। সামনে হানজু সবকিছু দেখতেছে। তারপর তাকে ডেকে নেয় এবং বলে, তুমি মনে হয় ডাইরেক্টরের চোখে ভালো হওয়ার জন্য যে কোনো কিছু করতে পারো। তখন তাকে বলে, যুদ্ধের একটা নিয়ম আছে যে নিজেকে বাঁচাতে হলে অন্যকে বাঁচানো যাবে না। আসল শক্তি তো এটা যেন আপনি অর্ডার দিলেই সবকিছু হয়ে যায়। এ কথা শুনে সেও অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারতেছিল না জ্যাংহু কি চায়। এ পাশে জিনিয়ন তার টেবিলে পেপারস পায় আর ভাবে এটা কিভাবে এখানে আসলো। তখন তার সিনিয়র অফিসার বলে, জ্যাংহু তোমার টেবিলে এটা রেখে গিয়েছে, সে তো তোমার জন্য এটা খুঁজে নিয়ে এসেছে, তাকে কি তুমি ধন্যবাদ তো দিবা না? তারপর অফিস থেকে বের হওয়ার পথে জিনিয়ন তাকে ডাক দেয় আর তা বলে ডকুমেন্ট। জ্যাংহু তখন বলে, তোমার কাছে মনে হয় যে আমি পড়তে পারি, তোমার ডকুমেন্ট আসলে আমি পড়িনি, সেলস রিপোর্ট আমি কোনো কিছুই দেখিনি। তারপর তাকে বলে, তুমি এটা আমার কাছে দিয়ে অনেক বড় একটা উপকার করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর ওখান থেকে চলে যায়। এ পাশে হানজু ব্যাংকের সিনিয়র স্টাফকে বলে পিপলস এন্টারটেইনমেন্টের ব্যাকডেট নতুন প্যাকেজ বানানোর কথা বলে, যেন সে অনেক উঁচু দামে এটা বায়ারদের কাছে সেল করতে পারে। আর জিসান ব্যাংকের জন্য আমি টেল অ্যাকাউন্টিং হিসাবে কাজ করবো। এ পাশে ডাইরেক্টর ফোনে কথা বলছিল, তাকে না বলে কোম্পানির প্রোডাক্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটা নিয়ে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। বেকার জিনিস কিনবেটাকে। এ পাশে ভাইস প্রেসিডেন্ট বলতেছে তার ছেলেকে, বলে তোমার জন্য আমার ব্যাকডেট সব প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে। হানজু তখন বলে, এই বেকার প্রোডাক্ট বেশি দামের সাঙ্গা গ্রুপের চেয়ারম্যান কিনে নিবে, কারণ এইগুলো অন্য কেউ কিনে ফেলুক সেটা সে কখনোই চাইবে না। যে এই প্রোডাক্টগুলো কিনবে তাকে অ্যাকাউন্ট দেখার রাইটস দেওয়া হবে। যে ব্যক্তি পিপলস এন্টারটেইনমেন্টের ব্যাকডেট কিনবে তাদেরকে অ্যাকাউন্ট দেখার রাইটস দেওয়া হবে, যেন যে কোনো সময় তারা নিজের অ্যাকাউন্ট ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট নিজে দেখতে পারে। আর সে বেশি দামে কিনবে একটা কারণে, চেয়ারম্যান লি সানজু তার ছোট ভাই আছে যাকে বের করে দেওয়া হয়েছিল তার কোম্পানি থেকে। সে কখনো চাইবে না কোম্পানি এক্সেস চলে যাক তার ছোট ভাইয়ের কাছে। সে কোম্পানি নিয়ে নিবে, এই কারণে সে বেশি দামে কিনতে হবে বাধ্য। কারণ এই কথাগুলো শুনে চেয়ারম্যান অনেক ইমপ্রেস হয়ে যায়। চেয়ারম্যান লি সানজু এর কথা শুনলে সে পাগল হয়ে যায়। এত বড় কথা যুক্ত আছে, তুমি আমাকে বলনি কেন? ডাইরেক্টর বলে, যারা এই ব্যাকডেট বেশি দামে দিয়ে কিনতে সক্ষম হবে তাদেরকেই এই ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস দেওয়া হবে। আর তার মধ্যে লি সানজু এর ছোট ভাইয়ের কাছে এই অ্যাক্সেস চলে গেলে সম্পূর্ণ কোম্পানি নিয়ে নিতে পারে। এটার জন্য সে অপেক্ষা করে আছে। তখন ডাইরেক্টরকে আদেশ দেয়, 10 গুণ হোক 20 গুণ হোক, তুমি তাড়াতাড়ি সেটা কিনে ফেলো। এ পাশে মাস্টার মাইন্ড ভাইস প্রেসিডেন্ট সে হাসতে থাকে, কারণ তার প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে। এ পাশে হানজু অফিস রুম থেকে বের হয়ে ডাইরেক্টর রুমে যায় আর তাকে বলে জ্যাংহুকে তার টিমে পাঠানোর জন্য। ডাইরেক্টর বলে, একজন হাই স্কুল পাস্ট অ্যাকাউন্টিং কে তুমি কেন নিতে চাও? হানজু বলে, না তুমি তাকে ট্রেনিং দিচ্ছ না তাকে তুমি ব্যবহার করতেছো, তো আমার কাছে পাঠিয়ে দাও, আমি নিয়ে গেলে তোমার সমস্যা কি? এ পাশে সাজুর উপর জ্যাংহু হানজুকে বলে, আমি কোথায় কাজ করব না করব আপনি কেন আমাকে আপনার টিমে নিচ্ছেন? আমাকে কি সব আপনার মতো কাজ করতে হবে? তুমি একজন স্যালারিদায়ক কর্মচারী, তাই তোমাকে যেভাবে উপর থেকে কাজ দেবে সেভাবে তোমাকে করতে হবে। তখন সে বলে, আমি ডাইরেক্টরের সাথে কাজ করতেছি কারণ ওখানে আমাকে কিছু করতে হবে যেটা আপনাকে আমি বলতে পারবো না। আপনি কেন আমার প্রত্যেকটা প্ল্যানের মধ্যে ঢুকে পড়েন? আর তুমি যদি ওখানে থাকো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। না তোমার কাছে পাওয়ার আছে আর না তোমার কাছে এমন মানুষ আছে যে তোমাকে সহযোগিতা করবে। তারপর সে বাসায় চলে আসে এবং তার বন্ধুদেরকে বলে হানজুর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। উল্টো তার বন্ধুরা তাকে মারার কথা বলে যে আমরা সবাই গিয়ে তাকে মারি চলো। জ্যাংহু বলে, অনেক মজা করেছো, এবার থামো। আমার কাছে মনে হয় তিনি আমাকে নিয়ে অনেক টেনশন করে। পরের দিন ডাইরেক্টর মিটিং করতেছে, সব এগ্রিমেন্ট তারা তৈরি করে ফেলেছে। হেই উন ডাইরেক্টরকে বলে অকশনে মিনিমাম বেট রেট 50 মিলিয়ন করতে হবে। অপরদিকে সেলিং টিম তারা ওদের সব ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করে ফেলেছে, তারাও বেশি দামে বেচার চেষ্টা করবে। তখন হানজু জ্যাংহুকে ডেকে নেয় লিফটে ওঠার আগে, তাকে বলে অকশন বেটের দিন যে কোনো কিছু হতে পারে, তাই সাবধানে সবকিছু করতে হবে। তারপর তারা দুজন গাড়ি নিয়ে যাচ্ছিল। এপাশে গ্যাংস্টাররা তাদেরকে ফলো করতেছে। হঠাৎ করে অনেকগুলো গাড়ি তাদেরকে ফলো করা শুরু করে দেয়। তারা বুঝতে পারে অনেকগুলো গাড়ি তাদের দিকে ফলো করতেছে। তারা যে পাশে যায় গাড়িগুলো সে পাশে যাচ্ছিল। তারপরে হঠাৎ করে একটা গাড়ি এসে তাদেরকে গাড়িতে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে দেয়। তারা কিছুটা আহত হয়ে যায়। হানজু তাকে গাড়ি থেকে বের হয়ে এসে গ্যাংস্টারকে মারতে থাকে আর বলে, তোমাদেরকে কে পাঠিয়েছে আমাকে বলো। সেই সময় জ্যাংহু হানজুকে অনেক চেষ্টা করে আটকায়। অপরদিকে অন্য কেউ এসে গাড়ি থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে চলে যায়। তারপর সেখানে পুলিশ অফিসাররা আসে। হানজু তখন বলে, আমাদের হাতে বেশি সময় নেই, তাই তুমি প্রপোজাল নিয়ে তাড়াতাড়ি চলে যাও। তারপর সে
সে গাড়িতে চলে গেলে দেখে সে ফাইলটি নেই। তাকে বলে প্রপোজাল লেটারটি গায়েব হয়ে গেছে জ্যাংহো। তারপর সে দৌড়াতে থাকে জিসান ব্যাংকের উদ্দেশ্যে। চেয়ারম্যান লি সানজু মোবাইলে ফোন আসলে ডাইরেক্টর ও ভাইস প্রেসিডেন্টকে বলে চলুন এখন আমরা যেতে পারি। এপাশে অকশনের সময়ও শেষ হয়ে যাচ্ছিল। তখন সে সময় সে জায়গায় চলে আসে জ্যাংহো আর বলে থামেন। তারপর প্রপোজাল লেটারটি ব্যাংক স্টাফদের কাছে দিয়ে দেয়। এটি দেখে লি সানজু অবাক হয়ে যায়, কারণ সেই তো গ্যাংস্টারকে পাঠিয়েছে তাদের কাছ থেকে প্রপোজাল লেটার নিয়ে আসতে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই জ্যাংহো তার বন্ধুদের সাহায্য নিয়ে অরিজিনাল প্রপোজাল লেটার তাকে দিয়ে ব্যাংকের অফিসের সাইডে স্টোরে ডেলিভারি ম্যান বানিয়ে পাঠিয়েছে। আর দ্বিতীয় তার মেয়ে বন্ধু পুলিশ অফিসার হয়, তাকে দিয়ে বাকি কিছু গ্যাংস্টারকে আটকে রেখেছে যেন কেউ জ্যাংহো কাজে বাধা দিতে না পারে। তার বন্ধু ডেলিভারি ম্যান সেজে ব্যাংকের অফিসের সাইডে কোম্পানিতে ভিতর সে দাঁড়িয়েছিল। তারপর সে দৌড়ে আসলে ফাইলটি নিয়ে সে তখন জমা দিতে যায়। এটা তার প্ল্যান অনুযায়ী হয়েছে, কারণ সে বুঝতে পেরেছিল হামলা হতে পারে। ডাইরেক্টর তখন বলে আমাদেরকে 5 মিনিট সময় দিন। তারপর আমরা দেখতে পাই তারা একটা রুমে মিটিং করতেছে। ডাইরেক্টর বলতেছে আমরা যদি বেশি দাম দিয়ে ক্রয় করি তাহলে পিপলস এন্টারটেইনমেন্টের কোম্পানিকে আমরা যে দামটা দিয়ে কিনেছি তার থেকে 2 গুণ বেশি দিয়ে কেনা হয়ে যাবে। লি চানজু তখন বলে আমি সবই জানি, অ্যাকাউন্টিং রিপোর্ট যদি আমার ছোট ভাইয়ের কাছে চলে যায় তাহলে এর থেকে বেশি ক্ষতি হবে। আর তাকে বলে আমি এত টাকা দিয়ে কি করব যদি আমার ছেলেকে বাঁচাতে না পারি। তারপর তাকে বলে তুমি 90 মিলিয়ন টাকা লেখো। ডাইরেক্টর বলে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা আমার এর থেকে কম টাকা দিয়েও কিনতে পারবো। লি সানজু তখন মাথা গরম হয়ে যায়। সে বলে কোনো সিউরিটি নেই, আমাকে দাও তুমি, আমি নিজেই লিখতেছি। তারপর সে নিজের হাতে পেপারসে অ্যামাউন্ট বসায় আর সিল মেরে দিয়ে সে কাগজটি নিয়ে অকশনের দিকে দৌড়াতে থাকে। তখন মিস্টার প্রেসিডেন্ট বলে চেয়ারম্যান দৌড়াইতেছে, তাকে দৌড়াতে দাও, কারণ সে যত বেশি পেমেন্ট করবে তত বেশি আমাদের প্রফিট হবে। তখন ব্যাংকের কর্মকর্তারা অকশনে মিনিমাম সেল প্রাইস এক এক করে বলা শুরু করে। হানজো তখন জ্যাংহোর কাছে বসে। তখন সে বলে আপনি বলেছিলেন আজকে অনেক কিছু হয়ে যেতে পারে, এটাই আমি দেখতেছি। ওখানে সবাই সাঙ্গা গ্রুপের 90 মিলিয়ন শুনে অবাক হয়ে যায়, কারণ এটা হাইস্ট বেট ছিল। লি সানজু এর ছোট ভাই বেট করেছিল মাত্র 33 মিলিয়ন। এটা শুনে সে অনেক হতাশ হয়ে যায়। আর কত টাকা ড্যামেজ চলে গিয়েছে। চেয়ারম্যান তখন তাদের দিকে তাকিয়ে থাকে, কারণ তাদের জন্য এই ঘটনা ঘটেছে। ব্যাংক স্টাফরা তখন অ্যানাউন্স করে দেয় পিপলস এন্টারটেইনমেন্ট কোম্পানির মালিকানা এখন থেকে সাঙ্গা গ্রুপ। আর তারা দুজন তখন হাসতে থাকে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই হানজু লি সানজুর ছোট ভাইকে ফোন দিয়েছে। তাকে বলে চেয়ারম্যানকে যদি ভয় দেখাতে পারে সেটা একমাত্র আপনি, তাই আপনার নামটা আমরা শুধু ব্যবহার করতে চাই। সে তাকে পারমিশন দিয়ে দেয় ইউজ করার জন্য। আর তাকে বলে আশা করি তুমি জিতবে, এ বাজি হারার পরও আমি জিতবো, এতে আপনি নিশ্চিত থাকেন। বর্তমান সময়ে হানজু চেয়ারম্যানের কাছে যায় আর তাকে বলে আপনি যদি 91.5 মিলিয়ন এর জায়গায় যদি 60 মিলিয়ন দিতেন তারপরে কোম্পানিটি আপনার হয়ে যেত। মনে হয় আপনার টাকার পরিমাণ বেশি হয়ে গেছে তাই আপনি এত বড় অ্যামাউন্ট লিখেছেন। তারপর তাদের দিকে তাকিয়ে থেকে ওখান থেকে বের হয়ে চলে যায়। এ পাশে ভাইস প্রেসিডেন্ট তার ছেলেকে বলে খুব ভালো চাল ছিলেছ তুমি। হানজু তখন তার বাবাকে বলে খুব বেশি দিন নেই আপনারা আমার মধ্যে শত্রুতা তৈরি হতে। ভাইস প্রেসিডেন্ট তখন বলে তুমি কোনোদিনই আমার খারাপ করতে পারবে না, আমি তোমার বাবা ও টেল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট, আমি তোমাকে দেখে অনেক খুশি। তারপর সে চলে যায় ওখান থেকে। জিসান ব্যাংকের সেই অফিসার এসে তাকে বলে কি আপনি খুব ভালো চাল ছিলেছেন, এত দাম দিয়ে এই কোম্পানি বিক্রি হবে কখনো আমরা কোনোদিন ভাবতে পারিনি। তারা যখন এর কথা বলতেছিল সেই সময় জ্যাংও খুশি মনে আসতেছিল। তখন ব্যাংক ম্যানেজার হানজু বলে হেভিট কনস্ট্রাকশন সাইডেও আপনি এই একই ভাবে কাজ করেছিলেন আর তুমি একমাত্র ব্যক্তি যে আমাদেরকে সঠিক ক্যালকুলেশন দিয়েছিলে, যার জন্য আমরা সেই কোম্পানিকে বন্ধ করে দিয়েছিলাম। ম্যানেজারের মুখ থেকে এসব কথা শুনে জ্যাংহু রাগ টকবক করতে শুরু করে দেয়। তখন তাকে প্রশ্ন করে আপনি কেন এই কাজটি করেছিলেন। সে বলে কি, তখন তাকে আবারও বলে হেভিট কনস্ট্রাকশন সাইট কি সমস্যা ছিল যার কারণে আপনি তাকে ব্যাংকরপ্ট ঘোষণা করে দিয়েছিলেন। কোনো গরিবের জীবন কোনো হাস্যকর পাত্র নয়, কেন করেছিলেন আপনি এই ধরনের কাজ, আমাকে উত্তর দিন। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।